আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে ভিডিও ক্লাসের বিষয় হলো আহ, ইসলামী ফাইন্যান্সিং কন্ট্রাক্ট সমূহ। মানে ইসলামিক ফাইন্যান্সিং কন্ট্রাক্ট সমূহ কি কি আছে এবং সেখানে কি কি সমস্যা আছে এবং সামাজিক প্রভাব কি কি আছে, আসলে বর্তমানে কি চলছে আর আসলে সেটা কি, সে বিষয়ে আলোচনা করব। তো আপনি দেখেন, আমি আলোচনা করছি, আপনারা আমার সাথে থাকেন। ইনশাল্লাহ এই কন্ট্রাক্ট সমূহ স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং হলে, প্রকৃত ইসলামিক ব্যাংকিং যদি আমরা প্রতিষ্ঠা করি, তখন এই কন্ট্রাক্ট সমূহ নিয়ে আসলে আমরা সত্যিকারভাবে কি করব সেইটা আমরা বুঝতে পারবো। কারণ প্রকৃত ইসলামী ব্যাংকিং আন্দোলনের জন্য এই কন্ট্রাক্ট সমূহ বুঝতে পারা, স্পষ্টভাবে বুঝতে পারা এবং সেইটা কিভাবে অ্যাপ্লাই করা দরকার সেইটা পুরোপুরিভাবে বোঝাটা সবার জন্য জরুরি। তো আমরা এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হতে চাচ্ছি, তাদের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে। এই কারণে আমার এই ক্লাস। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং নিজেও দেখবেন, বারবার দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং এর আন্দোলনে শরিক হয়। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে এই প্রকৃত ইসলামী ব্যাংকিং সামাজিকভাবে প্রতিষ্ঠা করব। তারপর আমরা ইনশাল্লাহ বৃহৎ আকারে এই প্রকৃত ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠা করব। তা আমরা শুরু করি। প্রথমে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপরে আমার যে পাওয়ার পয়েন্ট আছে সেই পাওয়ার পয়েন্টটা স্টার্ট দিই। তো, এই প্রথমে বললাম যে আজকে আমাদের বিষয় হলো ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্সিং কন্ট্রাক্ট সমূহ বা কোর কন্ট্রাক্ট সমূহ। উদ্দেশ্য হলো সুদের সমস্যা এবং সামাজিক প্রভাব বোঝানো। তো প্রথমেই হলো বাই মুরাবাহা। বাই মুরাবাহাটা কি? বাই মানে বিক্রয় চুক্তি বা সেল। বাই মানে বিক্রয় চুক্তি বা সেল। মুরাবাহা মানে হলো কস্ট প্লাস প্রফিট। কস্ট কস্ট প্লাস প্রফিট ভিত্তিক বিক্রয়, মানে আপনার যে খরচ হবে সেই খরচটা সাথে প্রফিট, মানে অনেকটা পারিশ্রমিকের মতো এটা যোগ হয়ে এটা হয়ে যাবে, এটাকেই বলে মুরাবাহা। বাই মুরাবাহা হলো এমন একটি শরিয়া সম্মত বিক্রয় চুক্তি যেখানে ব্যাংক গ্রাহকের অনুরোধে পণ্য নিজ নামে ক্রয় করে কস্ট প্লাস প্রফিট যোগ করে গ্রাহকের কাছে বিক্রি করে। দেখেন, প্রক্রিয়াটা দেখেন। ব্যাংক এখানে মুনাবাহা হিসেবে আহ, গ্রাহকের অনুরোধ গ্রহণ করবে এবং সেই অনুরোধে পণ্য নিজ নামে ক্রয় করবে। তারপরে এটার যে ক্রয় মূল্য মানে কস্ট, সেটার সাথে এবং খরচ, সেটার সাথে প্রফিট যোগ করে গ্রাহকের কাছে বিক্রি করবে। তো এইখানে একটা বিষয় বোঝার আছে, এই বাই মুরাবাহার মধ্যে কিন্তু বাকিতে বিক্রয়ের কোনো ব্যাপার নেই। কিন্তু বাকিতে বিক্রয় করা হয়, বাকিতে আপনি বিক্রয় করতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাকিতে বিক্রয় করার জন্য যদি এই প্রফিটটা হয় তাহলে কিন্তু এটা সুদ, কারণ এটা হারাম। কারণ বাকির যে ব্যবসা আপনারা শুরু করেছেন, এই ব্যবসাটা আসলে এই ব্যবসা করার কোনো অনুমতি নেই। এইটা আসলে সুদের ব্যবসা। কারণ বাকি বাকি যখন বলছেন, বাকির কারণে যে অতিরিক্ত প্রফিট নিচ্ছেন, এটার কারণ হলো যে আপনি তাকে ঋণ দিয়েছেন, অথবা বাকির যে পণ্য, সেই পণ্য কিন্তু কাস্টমারের কাছে চলে গেছে, গ্রাহকের কাছে চলে গেছে, সে এটার মালিক হয়ে গেছে, কিন্তু টাকাটা বিক্রেতার কাছে আসেনি, মানে ব্যাংকের কাছে আসেনি। তার মানে এখন টাকাটা কার কাছে আছে? গ্রাহকের কাছেই আছে, মানে ক্রেতার কাছেই আছে ঋণ হিসেবে। এবং এই ঋণের উপর অতিরিক্ত যা নেবেন সেটাই সুদ। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কারণ বাই মুরাবাহা লোন না, ট্রেড। আপনি ট্রেডিং করেন, এইখানে ব্যাংক যদি গ্রাহকের অনুরোধে মাল কিনে তাকে তার কাছে বিক্রি করে যদি লাভ করতে পারে, তাহলে করেন সরাসরি। টাকার বিনিময়ে আপনি পণ্য দেন। আপনি ধরেন সিলেট থেকে একটা পণ্য কিনে আনে ঢাকায় দিতে চাচ্ছেন, ঢাকায় গ্রাহক বসে আছে, তো সিলেটে আপনাদের শাখা আছে, সেহেতু সিলেট থেকে আপনি পণ্যটা কিনতে পারেন, এই অ্যাবিলিটি আপনার আছে। তো এই অ্যাবিলিটি দিয়ে পণ্যটা কেনার পরে আপনি গ্রাহকের কাছে লাভে বিক্রি করেন এবং গ্রাহকের কাছ থেকে সাথে সাথে টাকা নিয়ে নেন। যদি গ্রাহক রাজি থাকে তাহলে এই ব্যবসাটা করেন। কিন্তু এই ব্যবসাটা না করে আপনি প্রফিট দিচ্ছেন, মানে মানে এই বাকিতে দিচ্ছেন আর সেজন্য প্রফিট নিচ্ছেন, এটা তো আসলে সুদের ব্যবসা।
আপনি মানে কেনা বেচার কোনো ব্যবসা করছেন না। ইসলামী ব্যাংক সমূহে কোনো পণ্য পাওয়া যায় না, কিন্তু মনে মনে তারা সকল সকল পণ্য বিক্রি করে, মানে কাগজে কলমে সকল পণ্য বিক্রি করে। ওই যে আমরা ছোটবেলায় খেলতাম যে তুই একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলতো যে কালো কলম দিয়ে লাল লিখতে পারবি, যে হ্যাঁ পারবো। কালো কলম দিয়ে লাল লিখলো, ল একার ল, লাল, তো হয়ে গেল লাল লেখা। তো এইরকম লিখলেই পণ্য, লিখলেই তো পণ্য বিক্রি হলো না। হুম। এটা মনে মনে, মানে এই যে আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে, এরকম মনে মনে আমার যে কোনো পণ্য বিক্রি করতে নেই মানা মনে মনে, এই পণ্য বিক্রি করে তারপরে আপনার লাভ নিচ্ছেন, এই প্রফিটটা দেখবেন যে সকল পণ্যের একই লাভ, সকল পণ্যের একই লাভ। মানে সিমেন্ট বিক্রি করলেও যে লাভ, লোহা বিক্রি করলেও সেই লাভ। আপনি ধরেন যে কোনো পণ্য, কম্পিউটার বা ফ্রিজ, যা পণ্য বিক্রি করেন সেই পণ্যের একই লাভ। এবং এই লাভটা আবার খুব সুন্দরভাবে কনভেনশনাল ব্যাংকিং এর সুদের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে সুদ যেভাবে বাড়ে, বাংলাদেশ ব্যাংকের সুদ যেভাবে বাড়ে, এই প্রফিটটাও সেভাবেই হয়। তাহলে পরে এটা কি মোরাবাহা হচ্ছে না বাই মোরাবাহার নামে নাটক হচ্ছে? কোন পণ্য বিক্রির একটা নাটক করছে, নাটক করে সেখানে আপনি পণ্য বিক্রি না করে আপনি আসলে ঋণ দিচ্ছেন এবং ঋণের বিনিময়ে সুদ দিচ্ছেন, সুদ নিচ্ছেন। এটা হলো ইসলাম, সুদের ইসলামীকরণ করছেন। লেবাস, লেবাস বা এই সাইনবোর্ড ইসলামী, কিন্তু কার্যক্রম হলো ইসলামী না। এটা সম্পূর্ণ সুদ ভিত্তিক লেনদেন। সুতরাং এখান থেকে বেরোতে হবে। আমরা বাইমুরাভাহা শিখেছি, বাইমুরাভাহার মতোই বাইমুরাভাহা করব। আমরা যদি তবে আমাদেরকে মনে রাখতে হবে বাইমুরাভাহা সঠিকভাবে, সঠিকভাবে যদি আমরা করি, তাহলে এটা কিন্তু খুব একটা লাভজনক ব্যবসা না ব্যাংকের জন্য। বাইমুরাবাহাটা ব্যবসায়ী যারা, যারা ব্যবসা করছে তাদের জন্য লাভজনক হতে পারে। কারণ তারা ওইটা নিয়েই ব্যবসা করছে, কেউ কোন পণ্য, যে পণ্যটা তার দোকানে নাই সেই পণ্যটা অন্য জায়গা থেকে এনে দিচ্ছে গ্রাহককে। তো সেটার কারণে তার একটা লাভ নিচ্ছে এক্সট্রা ভাবে, সেইটা তো ব্যবসা করছে। কিন্তু ব্যাংকের জন্য এটা লাভজনক না। এইটা আমরা যখন প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করব, এইটা বাই মুরাবাহা প্রায় জিরো করে ফেলবো। বাই মুরাবাহা নিয়ে আমরা তেমন কাজ করব না, কারণ বাই মুরাবাহাটা ব্যাংকের জন্য, প্রকৃত ইসলামী ব্যাংকিং এর জন্য এটা লাভজনক কোনো ব্যবসা না। তো যাই হোক, আমরা আরো আগাই, বাই মুরাবাহাটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। বাই মুরাবাহাটা দেখেন মানি থেকে গুডস হবে, গুডসে পরিণত হবে, গুডসটা সেল হবে, সেলের পর ইনস্টলমেন্ট হবে, ইনস্টলমেন্ট পেমেন্ট হবে যদি বাকিতে দেয়। কিন্তু এই বাকিতে দেওয়ার কারণে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনি, হ্যাঁ, আপনি ওই পণ্য বিক্রি করেন না, আপনি এনে দিচ্ছেন। আপনার যে গ্রাহক তার পকেটে টাকা নাই, সে কারণে ব্যাংকে এসছে, তো সেই সুযোগে আপনি অতিরিক্ত লাভ করলেন। মানে ওই সেলের কারণে অতিরিক্ত লাভ করলেন, বাকিতে সেলের কারণে, বাকিতে বিক্রির কারণে। যদি ওর কাছে টাকা থাকতো তাহলে ও নিজেই ওইখান থেকে কিনতে পারতো। আপনার কাছে এসছে আসলে ফাইন্যান্স নেওয়ার জন্য, ঋণ নেওয়ার জন্য। তো আপনি এই বুদ্ধিতে ঋণ দিলেন আর এটাকে সুদের ইসলামীকরণ করলেন। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত ইসলামী ব্যাংক করবে, প্রকৃত ইসলামী, সরি, এখানে প্রচলিত ইসলামী ব্যাংক যেটা, সেটা হলো মানি লোন ইন্টারেস্ট। এটা হলো সূত্র, মানি লোন ইন্টারেস্ট। এটা হলো প্রচলিত ব্যাংকের সূত্র। কিন্তু ইসলামী মুরাবাহা যেটা, সেটা মানি গুডস সেল প্রফিট। সেল করে এখানে টাকার লেনা দেনা শেষ করতে হবে। মানে টাকা দিব পণ্য নিব, বা পণ্য দিব টাকা নিব, এটাই হলো বাই মুরাবাহা। এখানে বাকি অথবা বাকির কারণে ব্যবসা বা বাকির ব্যবসা বন্ধ করতে হবে, তাহলে আপনি বাই মুরাবাহা করতে পারেন, এটা হালাল। ভালো করে দেখেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ বাই মুরাবাহা। একজন ব্যবসায়ী 10 লক্ষ টাকার কাঁচামাল প্রয়োজন। তো কি করলো, ব্যাংকে আবেদন করলো। ব্যাংকে আবেদন করার পর, ব্যাংক আবেদনটা গ্রহণ করার পর অনুমোদন দিল। এই যে এইখানে একটা পেঁয়াজ আছে, আপনি টাকা দিয়েও মাল পাবেন না একটা ব্যাংক থেকে, যদি না সেটা স্যাংশন হয়। মানে ঋণের লিমিট হয়, ঋণের সীমা নির্ধারণ করে, মানে অনুমোদন পত্র থাকে। অনুমোদন পত্র কি, ঋণের সীমা। তো আপনি ইসলামী ব্যাংকিং করছেন, ঋণের সীমা কেন নির্ধারণ করছেন? ঋণের সীমা কেন নির্ধারণ করছেন? স্যাংশন কেন দিচ্ছেন? লোনের লিমিট কেন নির্ধারণ করছেন আপনি যদি ইসলামী ব্যাংকিং করেন? ইসলামী ব্যাংকিং এ তো এটা থাকার কথা না। আপনি ব্যাংক অনুমোদন দিল, তারপরে কি হচ্ছে, পারচেস রিকুইজিশন দিল, পারচেস রিকুইজিশন দিবে।
মানে ওই লিমিট হয়ে গেল, স্যাংশন হয়ে গেল, এই প্রক্রিয়াটা সুন্দরভাবে পাস হয়ে গেল, মানে ঋণ দিলে ঋণ শোধ করতে পারবে কিনা এই বিষয়টা গবেষণা করে তারা পাশ করে দিল। এরপরে বললো যে আমার 100 ব্যাগ সিমেন্ট সিমেন্ট দরকার, বা 1 লক্ষ টাকার বা 10 লক্ষ টাকার সিমেন্ট দরকার। ব্যাংক তখন এই সাপ্লায়ের কাছ থেকে সিমেন্ট বা রড বা কাঁচামাল কিনলো। এটাও কিন্তু এখানে এখানে একটা প্যাঁচ আছে, সেটা হলো ব্যাংক এই গ্রাহকের কাছে যদি টাকা থাকতো তাহলে এই সাপ্লায়ার কিন্তু চিনে, সাপ্লায়ারকে কিন্তু ব্যাংক নিজে চিনেনি, গ্রাহক চিনিয়েছে এই সাপ্লায়ার কাছে, তো এখান থেকে আমি মালটা নিব। এটা হলো এরকম যে বাবা মাকে ছোট বাচ্চা বলছে ওই নয়ন আঙ্কেলের দোকান থেকে চকলেট কিনে দাও, তো এখানেও ওই রকম নয়ন আঙ্কেলের দোকান থেকে চকলেট কিনে দিল। তো বাচ্চা দোকানদার দোকান চিনিয়েছে, বাচ্চা ওই ওই জিনিস চিপস চিনিয়েছে, যে এই হয়তো বাবা ওই চিপসটা কোথায় পাওয়া যায় জানতোই না। এখানেও তাই হচ্ছে, মানে ছোট বাচ্চার মতো ব্যাংককে চিনাচ্ছে সাপ্লায়ার এইখান থেকে মালটা কিনে দাও, আর ব্যাংক সেখান থেকে মালটা কিনে কাঁচামাল কিনলো। তারপরে ব্যাংক 12 লক্ষ টাকায় 10 লক্ষ টাকার কাঁচামাল কিনে 12 লক্ষ টাকায় বিক্রি করলো। এই 12 লক্ষ টাকার পণ্য এই 2 লক্ষ টাকা কেন বেশি নিল? কারণ টাকাটা পরে শোধ দিবে, এই যে 12 মাসে 1 লক্ষ টাকা করে পরিশোধ করবে, বা এরকম একটা দিবে, মানে নিয়ম করে দিবে, ইনস্টলমেন্ট দিবে, অথবা 12 মাসের মধ্যে শোধ দিলেই হলো। 12 মাস পার হওয়ার পর এক্সপায়ারি ডেট হবে, এক্সপায়ারি ডেট পার হওয়ার আগেই টাকাটা শোধ দিতে হবে। এই হলো ব্যাপার। কিন্তু এখানে এই ব্যাপারটা বুঝতে হবে যে টাকা যদি গ্রাহকের কাছে থাকতো তাহলে ব্যাংকে আসতো না। আর ব্যাংক এই টাকাটা অতিরিক্ত নিচ্ছে, এটা ঋণের কারণে, সুদের কারণে। কারণ এখানে পণ্য বিনিময় হয়ে যাচ্ছে, পণ্য বিনিময় হচ্ছে না, পণ্য আর টাকার বিনিময় হচ্ছে না, পণ্যটা চলে যাচ্ছে গ্রাহকের কাছে, টাকাও চলে যাচ্ছে গ্রাহকের কাছে ঋণ হিসেবে। এটা বুঝতে হবে। আর ওই ঋণের কারণে অতিরিক্ত 2 লাখ টাকা এটা সুদ। বাইমুরাবাহা নাকি ছদ্ম ঋণ, এটা বুঝতে হবে। আসলে এটা ছদ্ম ঋণ, এটা লুকিয়ে লুকিয়ে ঋণ দেওয়া হচ্ছে, আর লুকিয়ে লুকিয়ে গোপনে মানে ধোঁকা দিয়ে সুদ আদায় করা হচ্ছে। প্রফিট মানে রিস্ক বা ওনারশিপ বা পার্টনারশিপ এবং ট্রেডের সমন্বয়। আপনি প্রফিট তখনই করতে পারবেন যখন আপনি রিস্ক নেবেন, ওনারশিপ থাকবে, পার্টনারশিপ থাকবে, আপনি ট্রেডিং করবেন তখন। কিন্তু ইন্টারেস্ট মানে হলো লোন আর টাইম, আপনি কাউকে ঋণ দিলেন আর সময় বাড়তে থাকলো, ইন্টারেস্টও বাড়তে থাকবে। এই তথাকথিত বাই মুরাবাহাতে এটাই ঘটে থাকে, এই লোন আর টাইমের একটা বিশাল সমন্বয় থাকে সেখানে। স্বাভাবিক বিক্রয় কি? গুডস থেকে মানি, মানি একজন গুডস একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, আর মানি আরেকজনের কাছ থেকে একজনের কাছে আসবে, একসাথে সম্পন্ন হবে। গুডস এবং মানির বিনিময় মানে পণ্য আর টাকার বিনিময় একসাথে সম্পন্ন হবে, এটাই হলো বাইমুরাবাহা বা ব্যবসা। যে কোনো ব্যবসা টাকা এবং পণ্যের বিনিময় সাথে সাথে ঘটবে, এবং আলটিমেট ট্রান্সফার অফ ওনারশিপ, মানে সম্পূর্ণভাবে মালিকানা পরিবর্তন হবে, বাকি থাকবে না। আর বাকির যদি দিতেও হয়, কারো 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 প্রয়োজন হতে পারে, আপনারও দয়া হতে পারে, সেটা দিতে পারেন, কিন্তু সেটা ব্যবসা না, সেটাকে ব্যবসায় পরিণত করা যাবে না। আর সেটার কারণে অতিরিক্ত নেওয়া যাবে না, নিলে সেটা সুদ। বাই মুরাবাহা নাকি ছদ্ম ঋণ আরেকটু ভালো করে বুঝেন। এটা আসলে ক্রেডিট সেল। হ্যাঁ, ব্যাংকগুলো যেটা করছে বাকিতে বিক্রয় করছে, বাকিতে বিক্রয় শুধু করছে না, বাকিতে বিক্রয়ের ব্যবসা করছে। গুডস চলে যায় কাস্টমারের কাছে, মানি কাস্টমারের কাছে, মানি বিক্রেতার কাছে যায় না, এটা ফিউচারে থেকে যায়, এটা যাবে ফিউচারে, সে কারণে এটা হয়ে যায় ক্রেডিট সেল। গুডস আর ডেলিভার টু দ্য কাস্টমার নাও, এখন গুডসটা কাস্টমারকে ডেলিভার করা হচ্ছে, কাস্টমারকে পৌঁছে দেওয়া হচ্ছে। আর মানি উইল বি পেইড বাই দ্য কাস্টমার ইন দ্য ফিউচার, মানে এটা ডিফার্ড পেমেন্ট হয়ে যাচ্ছে, মানে পরে পেমেন্ট হবে। তো যার কারণে কি হচ্ছে, হোয়াট হ্যাপেন্স নাও, গুডস আর ট্রান্সফার টু দ্য কাস্টমার, গুডস ট্রান্সফার হয়ে যাচ্ছে কাস্টমারের কাছে, ওনারশিপ এবং পজিশন গোজ টু কাস্টমার, এই গুডসের বা পণ্যের ওনারশিপ বা মালিকানা কাস্টমার বা গ্রাহক পেয়ে যাচ্ছে। তো কিন্তু হোয়াট হ্যাপেন্স ইন ফিউচার, ফিউচারে কি ঘটবে, কাস্টমার পেইজ দ্য প্রাইস অ্যাট এ ল্যাটার ডেট, পরবর্তী একটা সময়ে, নির্দিষ্ট সময়ে বা একটা সময়ে, ভবিষ্যতের কোনো সময়ে এই প্রাইস বা দামটা পরিশোধ করবে। আনটিল পেমেন্ট, পেমেন্ট না হওয়া পর্যন্ত মানি রিমেইনস অ্যাট ডেট, অ্যাজ ডেট অর লায়াবিলিটি, বা ঋণ, ঋণ হিসেবে, লোন হিসেবে, লায়াবিলিটি হিসেবে কার কাছে থাকবে,
কাস্টমারের কাছে থাকবে। এটা কাস্টমারের কাছে ডেট হিসেবে থাকছে, লায়াবিলিটি হিসেবে থাকছে, দায়, এটা ঋণ, এটা লোন। আর এটার কারণে অতিরিক্ত যা নিচ্ছেন সেটা সুদ। এটা ক্রেডিট সেল, গুডস নাও, মানি ফিউচারে যাবে। তো ডিফার্ড এবং আউটস্ট্যান্ডিং সৃষ্টি হচ্ছে, মানে লোন লোন সৃষ্টি হচ্ছে। তাহলে ক্রেডিট সেল মিনস পণ্য এখন টাকা পরে, পণ্য এখন টাকা পরে। দিস ক্রিয়েটস এ ডেট অর আউটস্ট্যান্ডিং ফর দ্য কাস্টমার। এই যে ডেট সৃষ্টি হচ্ছে, আর এই ডেটের কারণে লোন সৃষ্টি হচ্ছে, ঋণ সৃষ্টি হচ্ছে, ঋণের কারণে অতিরিক্ত যা নিচ্ছেন সেটা সুদ। সুতরাং বুঝার চেষ্টা করুন। তো আমরা এই বাই মুরাবাহা পর্যন্ত লেকচারটা শেষ করলাম। পরের অংশ আর একটা ভিডিওতে দিব আমরা। যেটা করছি সেটা হলো, দেখেন, আহ, আমরা শেষ করলাম কি শেষ করলাম, বাই মুরাবাহা শেষ করলাম। আর আমাদের এই লেকচারের বিষয় হলো ইসলামী ফাইন্যান্সিং কন্ট্রাক্ট সমূহ। যতগুলো কন্ট্রাক্ট আছে আমি একটা একটা করে সবগুলো বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং আন্দোলন করছি। এই আন্দোলনে যারা শরিক হবেন তাদের এই নলেজটা, এই জ্ঞানটা পরিপূর্ণভাবে থাকতে হবে। এই পরিপূর্ণভাবে না থাকলে আমরা আসলে আহ, এই প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে পারবো না। তো সবাই ভালো থাকেন এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং এর আন্দোলনে নিজেও শরিক হন এবং অন্যদেরকেও শরিক করার জন্য চেষ্টা করেন, দাওয়াত দেন। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।